প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সাপ্তাহিক একজন যে কথা কেউ বলুন অনুষ্ঠানে। আমরা আজ কথা বলবো পশ্চিমবঙ্গের ক্ষমতার পালাবদল এবং গঙ্গা তিস্তা চুক্তির ভবিষ্যৎ নিয়ে। প্রিয় দর্শক, আপনারা দেখেছেন যে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন হয়েছে, সেখানে ক্ষমতার পালাবদল হয়েছে। তৃণমূল কংগ্রেসের যে ভরাডুবির পর আমরা দেখেছি বিজেপি সেখানে তাদের দায়িত্ব গ্রহণ করেছে, তারা সরকার গঠন করেছে। আমি এ বিষয়ে কথা বলবার জন্য আজকে আমাদের সাথে অতিথি হিসাবে অত্যন্ত একজন নির্মীহ আলোচক, লেখক ও নদী গবেষক, রিভারাইন এর মহাসচিব, যিনি সাংবাদিকতা বটে, শেখ রোকন রয়েছেন আমাদের সাথে। আমি রোকন ভাই, আপনাকে স্বাগত জানাই আজকে আমাদের অনুষ্ঠানে এসে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচিত একটা বিষয় নিয়ে আমাদের সাথে অতিথি হিসাবে আপনার বক্তব্য পেশ করবার সুযোগ করে দেওয়ার জন্য। আমি শুরুতে বলছিলাম যে পশ্চিমবঙ্গের ক্ষমতার পালাবদল হয়েছে এবং আমরা মমতা ব্যানার্জির দেখেছি তৃণমূল সরকারের তাদের পতন ঘটেছে। শুভেন্দু অধিকারী বিজেপির পক্ষ থেকে তিনি তার দায়িত্বভার গ্রহণ করেছেন। এখন যে বিষয়টি বাংলাদেশের জন্য কনসার্ন সেটি হচ্ছে তিস্তা এবং গঙ্গার চুক্তি এবং তিস্তার পানি বন্টন, সেই বিষয়টি। আমরা ইতিপূর্বে যেটা দেখেছি যে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে, মমতা ব্যানার্জির পক্ষ থেকে তার বিরুদ্ধে অভিযোগ তোলে কেন্দ্রীয় সরকার, বিজেপির পক্ষ থেকে বলা হতো যেহেতু পশ্চিমবঙ্গ সরকার চায় না, সে কারণে আমরা তিস্তা পানির চুক্তির যে বন্টন বা নানা রকম যে বিষয়গুলো রয়েছে সেগুলো আমরা করতে পারছি না। কিন্তু এখন যে বিষয়টি সেটি হচ্ছে যে আমাদের কেন্দ্র দেখতে পাচ্ছে যে বিজেপি এবং একই সাথে পশ্চিমবঙ্গ কিন্তু বিজেপি তারা দায়িত্বে রয়েছে। এই অবস্থায় আমি যদি প্রথমত আলোচনা করতে যাই, তিস্তা পানির চুক্তির ভবিষ্যৎ আসলে কী হবে, যেটা বিগত আওয়ামী সরকারের সময় অনেক আলোচনা হয়েছে। আমরা দেখেছি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সেখানে যেতে, নানা অনুষ্ঠানে অংশগ্রহণ করতে, কিন্তু তিস্তার কথাই কিন্তু সবাই আলোচনার মুখে কুলুপ ছিল। এখন আমরা এর ভবিষ্যৎ কীভাবে দেখছি? দেখুন, এটা তিস্তার আলোচনাটা আসলে অনেক পুরনো। 1953 সাল থেকে আলোচনা হচ্ছিল। 1945 সালে ব্রিটিশ আমলে একটা ব্যারেজ হওয়ার কথা ছিল, ডিজাইনটা ছিল। তারপর তো দেশভাগ হয়ে গেল। 80-র দশকে আমরা দেখলাম যে 2টা ব্যারেজ হলো, ভারতের গজলডোবায় একটা, আমাদের বাংলাদেশের ডালিয়ায় একটা হলো। তারপর থেকে এই আলোচনা চলছে এবং শেখ হাসিনার সময় এটা প্রস্তুত ছিল। তখন ওখানে কংগ্রেস সরকার ছিল, মনমোহন সিং, আপনার মনে আছে যে 2011 সালের সেপ্টেম্বরে উনি ঢাকা সফরে আসলেন এবং সেখানে চুক্তিটা সম্পূর্ণ প্রস্তুত ছিল, শুধু স্বাক্ষর করা বাকি। কিন্তু শেষ মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে উনি ঢাকায় যাবেন না। অন্যান্য মেঘালয়, আসাম, ত্রিপুরার মুখ্যমন্ত্রীরা এসেছিলেন, মিজোরামের মুখ্যমন্ত্রীরা এসেছিলেন, কিন্তু উনি আসেননি। ফলে তখন বলল যে এইটা আর হচ্ছে না, সময়ের ব্যাপার হয়ে যাবে। তারপরে তো বিজেপি সরকার আসলো। নরেন্দ্র মোদী ঢাকায়, আপনার মনে আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রোগ্রামে উনি বলেছিলেন যে পাখি, পানি এবং পবন, এই তিনটা কোনো সীমানা মানে না, ফলে তিস্তা চুক্তি হবেই। কিন্তু তারপরেও আর গত আওয়ামী লীগ যতদিন ক্ষমতায় ছিল 24 সাল পর্যন্ত, 12-13 বছরে আমরা দেখছি যে এটা পিছাইছে এবং শেষ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে উনি কোনো প্রোগ্রামে তিস্তা চুক্তি নিয়ে আলোচনা থাকলে যাবেন না। আপনার মনে আছে 2018 সালের মে মাসে এই রবীন্দ্র জয়ন্তীতেই সেখানে বাংলাদেশ ভবন উদ্বোধন হয়েছিল শান্তিনিকেতনে। সেখানে কিন্তু তিনজনই ছিলেন, নরেন্দ্র মোদী ছিলেন, শেখ হাসিনা ছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন, কিন্তু তিস্তার কথাটা আলোচনায় আসেনি। তার মানে বোঝা যায় যে এটা একটা সত্য দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তো বিজেপির দিক থেকেও সবসময় বলা হয়েছে, নরেন্দ্র মোদী বলেছেন, তার মন্ত্রীরা বলেছেন যে পশ্চিমবঙ্গের কারণে এটা হচ্ছে না। সেই জায়গায় একটা সন্দেহ তো থেকে যায়, কারণ ভারতীয় সংবিধানের 153 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী আন্তর্জাতিক কোনো চুক্তির ক্ষেত্রে রাজ্যগুলোর কোনো বক্তব্য নেই, এটা কেন্দ্রের ব্যাপার। কিন্তু তারপরেও এটা ছিল। এখন দেখার ব্যাপার যে আসলে বিজেপি এটা চাইবে কিনা। এখন তো আর এই বাধা নাই, পশ্চিমবঙ্গে যেহেতু বিজেপি এসছে। আমরা স্থল সীমান্ত চুক্তির ক্ষেত্রে আপনার মনে আছে যে যখন আসামে বিজেপি এবং দিল্লিতে বিজেপি সরকার, তখন সেটা সহজ হয়ে গেছিল। এখন তাত্ত্বিকভাবে, প্রত্যাশাগত দিক থেকে এটা হওয়ার কথা যে তিস্তা চুক্তিটা হয়ে যাবে, কিন্তু এর মধ্যে দুটো ঘটনা ঘটে গেছে। একটা ঘটনা হচ্ছে যে অন্তর্বর্তী সরকার বাংলাদেশে ক্ষমতায় এসেছিল গণ অভ্যুত্থানের পরে, সেই 1.5 বছরে ভারত বাংলাদেশ সম্পর্কের মধ্যে দূরত্ব অনেক বেশি বেড়ে গেছিল। কূটনৈতিকভাবে এটা প্রায় ভেঙে পড়েছিল সম্পর্কটা। সেখান থেকে ভারত নিশ্চয়ই চাইছে এখন যে নির্বাচিত সরকার আসছে তাদের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করতে। সেই পরীক্ষাটা তিস্তার মধ্য দিয়ে হবে, এটা একটা। দ্বিতীয় ব্যাপারটা হলো, যখন আমরা দেখলাম যে তিস্তা চুক্তির কোনো সম্ভাবনা নাই, তখন বাংলাদেশের দিক থেকে তিস্তা মহাপরিকল্পনা বলে আরেকটা বিকল্প ব্যবস্থা নেওয়ার কথা, উদ্যোগ নেওয়া হয়েছিল। সেটা চীনের অর্থায়নে হবে, চীনের অর্থায়ন এবং কারিগরি সহায়তায়। কিন্তু এটা তো ভারত ভালোভাবে নেয়নি। চীন এবং ভারতের যে ভূ রাজনৈতিক বিরোধ রয়েছে, প্রতিযোগিতা রয়েছে, সেখানে তারা
বাংলাদেশের ভেতরে এই ধরনের একটা প্রকল্প তারা হয়তো মানে চীনের মাধ্যমে প্রকল্প করতে ভারত ভালো চোখে দেখছিল না। এবং শেখ হাসিনার শেষ সফর দিল্লিতে আপনার মনে আছে যে এটা 2024 সালের জুন মাসে উনি গেলেন, আমার যতদূর মনে পড়ে 21-22 জুনে সফরটা ছিল। সেখানে কিন্তু উনি এসে বললেন যে এটা এখন ভারত করবে, চীনের সঙ্গে আমরা এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করব না। আবার অন্তর্বর্তী সরকার এসে এটা অনেক দূর এগিয়ে নিয়ে গেছে চীনের সঙ্গে। তখনই আমি বলেছিলাম যে নির্বাচিত সরকার আসলে এটা রাখবে কিনা আমি জানি না, কারণ নির্বাচিত সরকারকে অনেক কিছু চিন্তা করতে হয়। সেদিক থেকে এই কনসার্নটা ভারতের দিক থেকে থাকবে, যদিও সেটা হওয়া উচিত না। কারণ আমরা দেখেছি যে বাংলাদেশে অন্যান্য প্রকল্পে, যেমন পদ্মা সেতু প্রকল্পে তো সব পক্ষই ছিল, চীন ছিল, ভারত ছিল, সবাই মিলে করেছে। তো সেইটা করা উচিত। কিন্তু এই দুটো বড় ইস্যু, একটা হচ্ছে যে বিজেপি এটা আন্তরিকভাবে চায় কিনা, কারণ তাদের সংবিধানের 153 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী তো এটা আগেই করতে পারত। দ্বিতীয় হচ্ছে যে এখানে চীন তিস্তা নদীতে একটা অংশীজন হিসেবে ইতিমধ্যে স্পষ্ট হয়েছে, সেইটা কিভাবে চাইবে। এই দুটো জিনিস বাংলাদেশকে খুব হ্যান্ডেল উইথ কেয়ার, খুব ভালোভাবে হ্যান্ডেল করতে, মানে মুন্সিয়ানার সাথে হ্যান্ডেল করতে, মুন্সিয়ানার সঙ্গে। একটা বিষয় যেটা আমরা গণমাধ্যমে, আপনি এই বিষয়ের গবেষক, আপনার কাছে আরো ভালো বিশ্লেষণ রয়েছে, লেখালেখি করেন নদী বিষয় নিয়ে। আমরা একটা বিষয় যেটা আমি গণমাধ্যমে টুকটাক সংবাদে দেখেছি, বলা হচ্ছে যে কেন্দ্রীয় সরকার করতে পারে না যতক্ষণ পর্যন্ত এই যেটা আমরা পশ্চিমবঙ্গ সরকার, তাদের যদি কোনো রকম সায় না থাকতো, তা না হলে নাকি কেন্দ্রীয় সরকারের পক্ষে ওদের সাংবিধানিক, যে আপনি বলছিলেন যে আমার যে ভাবনা তার উল্টাটা বললেন যে কেন্দ্রীয় সরকার চাইলেই পারতো, কিন্তু সংবিধান অনুযায়ী, কিন্তু কেন্দ্রীয় সরকার কি চাইলেই পারতো? তাহলে কেন আটকে ছিল, মমতা ব্যানার্জির দিকে তাকিয়ে ছিল কেন? এইটা আসলে আইনগত দিক থেকে কোনো বাধা নাই, কিন্তু যেহেতু বাস্তবায়ন হবে চুক্তি পশ্চিমবঙ্গে, কারণ গজলডোবা ব্যারেজটা তো পশ্চিমবঙ্গে, সিকিম এবং পশ্চিমবঙ্গে, তো ফলে এটা একটা রেওয়াজ ভারতীয় পক্ষের যে তারা রাজ্য সরকারকে সঙ্গে নিয়ে করে। আপনার মনে আছে যে 96 সালে যখন গঙ্গার পানি বন্টন চুক্তি হলো, তখন জ্যোতি বসু সঙ্গে ছিলেন। তো এটা একটা প্র্যাকটিস আছে। তো সেটা আমার মনে হয় যে বাংলাদেশের সঙ্গে যদি সম্পর্ক উন্নত করতে হয়, যেটা বাংলাদেশ এবং ভারত উভয় পক্ষের জন্যই জরুরি। আমরা খুব ঘনিষ্ঠ প্রতিবেশী, আমাদের দীর্ঘ সীমান্ত, প্রায় 4000 কিলোমিটারের বেশি সীমান্ত। এত বড় সীমান্ত আর খুব বেশি দেশের নেই। তো সেখানে আমাদের সাংস্কৃতিকভাবে, ভৌগোলিকভাবে, ভাষাগত দিক থেকে নৈকট্য রয়েছে। আমরা একসময় একই রাষ্ট্র ছিলাম 47-এর আগে। তো ফলে দুই পক্ষের জন্য এটা গুরুত্বপূর্ণ। ভারতের যেমন বাংলাদেশকে দরকার, বাংলাদেশেরও ভারতকে দরকার। সেদিক থেকে তাকিয়ে আমার মনে হয় যে এখন বিজেপি সরকার যেহেতু কেন্দ্রে এবং পশ্চিমবঙ্গে আছে, এইটা হয়ে যাওয়া উচিত। যদি অন্য কোনো কারণ না থাকে, যদি প্রতিবেশী সুলভ সদিচ্ছা থাকে, তাহলে এটা হয়ে যাওয়া উচিত। এখন যে নতুন টানাপোড়েনের যে বিষয়টি, সেটি হচ্ছে যে যেটি তৃণমূলের পক্ষ থেকে যে অভিযোগটা করা হচ্ছে যে সংখ্যালঘুদের যে ইস্যুটা, সেটিতে কিন্তু যদি শুভেন্দ্র বা এখন যিনি দায়িত্ব গ্রহণ করেছেন মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারী, তার পক্ষ থেকে যদি এই বিষয়টি নিয়ে বেশি, যেটি এই সংখ্যালঘুর বিষয়টি, বিশেষ করে মুসলমান, এটি ইস্যু নিয়ে যদি বেশি নাড়াচাড়া হয় বা এটাকে যদি বাংলাদেশে পুশব্যাক করবার চেষ্টা করে, আমরা দেখেছি যে কতজনের তালিকা তৈরি করা হয়েছে, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বলা হয়েছে ভারত যদি প্রমাণ করতে পারে তাহলে তাদেরকে বাংলাদেশ ফিরিয়ে নেবে, এবং ভারত সরকারের পক্ষ থেকে দেখেছি তাদের যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র, তিনি কিন্তু বলেছেন যে তারা বাংলাদেশ সহযোগিতা চেয়েছেন। যদি এই টানাপোড়েন শুরু হয়, তাহলে কি এই তিস্তা চুক্তি, আমরা গঙ্গা চুক্তির পরে বিষয়ে পরে আসছি, তিস্তা চুক্তি আসলে এই টানাপোড়েনের মধ্যে কোনো চ্যালেঞ্জে পড়তে পারে কিনা? এইটা তো আমার মনে হয় যে পড়া উচিত হবে না, কারণ বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে জনমিতির যে ভাগ, এটা কারণ দেশ ভাগটা তো কোনো ভৌগোলিক সীমারেখা দিয়ে হয় নাই, এটা রাজনৈতিক সীমারেখা আমরা টেনে দিয়েছিলাম। সেখানে কিছু লোক যেমন ওখানে গিয়েছে, আবার কিছু লোক তো এখানেও এসছে। আপনি দেখবেন যে আমাদের রাষ্ট্রপতি ছিলেন আব্দুল সাত্তার, উনি তো কলকাতার লোক, এখানে এসেছিলেন। হোসেন মোহাম্মদ এরশাদ, উনি জলপাইগুড়ির লোক, উনি এখানে এসেছিলেন। তো এরকম আপনি অনেক বিখ্যাত লোককে পাবেন যে যারা আসলে ওপাশ থেকে এ পেশা এসেছিলেন। আবার একই সঙ্গে জ্যোতি বসু এখান থেকে গেছেন, আরও বহুজন গেছেন তাদের নেতা। তো ফলে এইটা একটা দীর্ঘস্থায়ী এবং দীর্ঘমেয়াদী একটা ঐতিহাসিক সমস্যা, সেইটার সঙ্গে তিস্তাকে মেলানো উচিত হবে না আমাদের দিক থেকে আমরা যদি বলি। কিন্তু এইটা একটা এক্সকিউজ হিসেবে পশ্চিমবঙ্গ সরকার তুলতে পারে, সেইটা পশ্চিমবঙ্গের জন্য ঠিক হবে না। কারণ হচ্ছে যদি কোনো ক্রমে আমরা তিস্তা মহাপরিকল্পনাটা করে ফেলি ভাটির দিকে, সেইটা তখন এর ইম্প্যাক্টটা যা হবে সেইটা বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নে ভারতের জন্য এটা ইতিবাচক হবে না। এবং ভারত যেহেতু একটা সুপার পাওয়ার হতে যাচ্ছে, তারা দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় দেশ,
তাকে প্রতিবেশীর সঙ্গে সম্পর্কগুলো ভালো রাখতে হবে নিজের গরজে। যদি প্রতিবেশীর মধ্যে আপনি বিবাদ রাখেন তাহলে কিন্তু আপনি মেম্বার চেয়ারম্যান হতে পারবেন না, নেতা হতে পারবেন না, লোকজন তারা ভোট নষ্ট করে দেবে। একই রকম আপনি যদি ভূরাজনীতির ক্ষেত্রে দেখেন, সমস্ত বড় রাষ্ট্র যারা বড় হয়েছে তারা কিন্তু প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখে, তারপরে তারা বাইরে গিয়ে আরো অবস্থান দৃঢ় করতে পারে। তো ভারতের দিক থেকে উচিত হবে, যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় নেই, যেহেতু তৃণমূল কংগ্রেস সরকার পশ্চিমবঙ্গে নেই, এটাকে সুযোগ হিসেবে গ্রহণ করা। এবং বাংলাদেশ তো 2011 সাল থেকে এক পা তুলে আসে, তারা চুক্তিটা করতে চায়। কারণ আমাদের যে তিস্তা মহাপরিকল্পনা, সেটা করার জন্য আসলে উজান থেকে পানির নিশ্চয়তাটা থাকতে হবে, একটা অববাহিকা ভিত্তিক অধিকার চুক্তির মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হতে হবে, তারপরে আমরা এটা ভালোভাবে করতে পারবো মহাপরিকল্পনা। ফলে দুদিক থেকেই, যেমন ঢাকার তেমনি দিল্লির, এই চুক্তিটা করে ফেলতে হবে ভবিষ্যতের অন্যান্য ক্ষেত্রের সম্পর্কগুলো ঠিক করার জন্য। এবং পারস্পরিক উত্তেজনা, জনমিতি নিয়ে, ধর্ম ইত্যাদি, এগুলো কোনো সরকারের জন্য, স্থিতিশীলতার জন্য, সমৃদ্ধির জন্য, উন্নয়নের জন্য এগুলো ইতিবাচক হয় না। যদি আমরা এটা করতে চাই আমাদের তাহলে চ্যালেঞ্জ তো প্রতিবেশী অনেক রয়েছে। সীমান্ত হত্যার কথা আমরা যদি বলি, আমরা ট্রানশিপমেন্টও কিন্তু সেটা আমাদের জন্য উইন উইন সিচুয়েশন হয়েছে কিনা সেগুলো কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে কিন্তু আলোচনার জায়গায় রয়েছে। কিন্তু তারপরেও আপনি যেটা বলছিলেন, আমি একটু যোগ করতে চাই যে 47 যখন দেশ ভাগ হয় তখন একটা পক্ষ, কিছু মানুষ গিয়ে ভারতে চলে গিয়েছে, ভারত থেকে এখানে চলে এসেছে। আবার 71-এ কিন্তু একই অবস্থা ঘটেছে। আমরা দেখেছি বাংলাদেশ থেকে সনাতন ধর্মাবলম্বী অনেকে গিয়ে ভারতে তারা ছিল, অনেকে আবার ভারতের ক্যাম্পে ছিল, তারা সেখানে রয়ে গেছে। সুতরাং এটি একটি আন্তর্জাতিক একটা ইস্যু। সেই ইস্যুটাকে তিস্তার সাথে আমাদের না মিলিয়ে তিস্তা চুক্তিটা হয়ে যাবার জন্য আমরা আশাবাদী। তিস্তাটা একটা প্রাকৃতিক ব্যাপার, আর এটা তো রাজনৈতিক ব্যাপার, দুটো মিলানো ঠিক হবে না। নিশ্চয়ই আমরা সেই জায়গায় আশাবাদী হতে চাই। আপনি বলছিলেন যে 24-এর গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে যে আমাদের সরকারের সাথে বেশ টানাপোড়েন ছিল, কিন্তু আমরা একটা বিষয় লক্ষ্য করেছি যে ভারত সরকার কিন্তু মরহুমা বেগম খালেদা জিয়ার জানাজার মধ্যে আমরা দেখেছি যে সেখানকার পররাষ্ট্রমন্ত্রী তিনি এসেছেন, নরেন্দ্র মোদী শোক বার্তা সেখানে দিয়েছেন, এবং তারা হাইলি রেসপেক্টেড ওয়েতে খালেদা জিয়ার সেই ফিউনারালকে তারা স্মরণ করেছেন, এসেছেন। একই সাথে তারা বলেছেন তারা নির্বাচিত সরকারের সাথে তারা কাজ করতে চায়। এবং আমরা কয়েকদিন আগে দেখেছি আমাদের পররাষ্ট্রমন্ত্রীও কিন্তু ভারত সফর করেছেন। কিন্তু একই সাথে পররাষ্ট্রমন্ত্রী কিন্তু চীনও কিন্তু সফর করে বলেছেন যে আমাদের যেটি চীনের সাথে, যেটি আমরা এই তিস্তার যে পরিকল্পনার কথা বলছিলাম, তাদের সহযোগিতা চেয়েছেন। তাহলে এই টানাপোড়েনটা আবার তৈরি হতে পারে কি না? যদিও বাংলাদেশের পক্ষ থেকে অবশ্যই উচিত যে আমাদের বিকল্প একটা চিন্তা ভাবনা রাখা, যদি তিস্তা চুক্তির কোনো সমাধান না হয়। এই টানাপোড়েনটা আবার হতে পারে কিনা, যেহেতু পররাষ্ট্রমন্ত্রী অলরেডি তিনি বলেছেন তারা চীনের সহযোগিতা চেয়েছেন। পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে একটু ফাঁক আছে। উনি যাওয়ার সময় বলছেন যে আমরা তো বসে থাকতে পারি না, কারণ তিস্তা তো অনিশ্চিত, এখনো তো কোনো টাইমলাইন ঘোষণা করা নেই যাচ্ছে চুক্তি হবে এতদিনের মধ্যে হবে। তাহলে অনিশ্চিত অবস্থায় তো বিকল্প চিন্তা আমাদের করতে হবে। আবার একই সঙ্গে একই সময় আপনার মনে আছে পানি সম্পদ মন্ত্রী উনি বলেছেন যে আমরা এখন এটা সবাইকে নিয়ে করব। আমরা সবাই মানে চীন, ভারত সহ, চীন, ভারত, নেদারল্যান্ড, বিশ্বব্যাংক, এডিবি সবাইকে নিয়ে করব। আমরা কিন্তু বারবার এটা বলে আসছি যে যে কোনো দ্বিপাক্ষিক ব্যবস্থাপনা, তিস্তা মহাপরিকল্পনা, সেটা উচিত হবে না বাংলাদেশ চীন বা বাংলাদেশ ভারত না করে এটাকে সবাইকে নিয়ে, বাংলাদেশ থাকবে, চীন থাকবে, ভারত থাকবে, নেদারল্যান্ড থাকবে, বিশ্বব্যাংক থাকবে, এডিবি থাকবে। তাহলে যেটা হবে, নেদারল্যান্ড থাকলে তাদের কারিগরি উৎকর্ষতা অনেক বেশি, সেটা আমরা ব্যবহার করতে পারবো। বিশ্বব্যাংক এবং এডিবির হচ্ছে পরিবেশগত গাইডলাইন আছে তাদের প্রাতিষ্ঠানিকভাবে, যে কোনো প্রকল্পে তারা এটা প্রয়োগ করে। ফলে আমাদের তিস্তা মহাপরিকল্পনা যখন বাস্তবায়ন করবো তাতে যাতে পরিবেশটা নষ্ট না হয়, পরিবেশ ঠিক রেখেই করতে হবে। টানাপোড়েন হওয়ার কথা না সেদিক থেকে দেখলে, কিন্তু রাজনীতির ক্ষেত্রে, ভূ রাজনীতির ক্ষেত্রে টানাপোড়েন তো তৈরি হয়ই। সেইটা নির্ভর করবে ঢাকা কিভাবে এটা হ্যান্ডেল করতে পারতেছে, এবং দিল্লি আসলেই বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নে কতটা সদিচ্ছা, কতটা আন্তরিক তারা আছে, সেটার উপর নির্ভর করবে। আমরা গঙ্গা পানির চুক্তি আমাদের এই বছর ডিসেম্বরে শেষ হয়ে যাবে, 30 বছরের শেষ হবে, সেই আলোচনাটা আসবে আগে আমরা ফেনী পানি বন্টন, সেই জায়গাটা কিন্তু অনেক সমালোচনা আমরা একটা সময় দেখেছি। সেই জায়গাটা কি আমরা একটু আলোচনা করতে পারি কিনা? দেখুন, ফেনীর ব্যাপারটা হলো, যতবারই আপনি যদি 2014 সাল থেকে তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শীর্ষ সফরগুলো দেখেন, প্রত্যেকটা যৌথ বিবৃতিতে বাংলাদেশ তিস্তার কথা বলেছে, ভারতের দিক থেকে ফেনীর কথা বলেছে। তারা এটা কাউন্টারের মতো করে বলেছে। তো সেটা বাংলাদেশের দিক থেকে একটা সদিচ্ছা ছিল যে ফেনী চুক্তিটা করে ফেলা। 2019 সালে এই চুক্তিটা আমরা করেছি।
কারণ হলো ত্রিপুরার যে সাবরুম শহর আছে সেখানকার সুপেয় পানিটা ফেনী নদী থেকে তুলতে হয়। তো বাংলাদেশ এটা একটা সদিচ্ছা দেখিয়েছিল যে ঠিক আছে, এটা তো ভাগাভাগির ব্যাপার না, শুধুমাত্র ভারত পানি তুলে নেবে, কারণ ফেনী নদীটার ভৌগোলিক অবস্থান এমন যে এটা বাংলাদেশ ভারতের সীমান্ত দিয়ে বাংলাদেশের দিকে নেমে এসছে এবং পাহাড়ি এলাকার মধ্যে দিয়ে খাগড়াছড়ি এবং ওইদিকে ত্রিপুরার। তো এইটা চাইলেও তো আপনি আটকাতে পারবেন না, ভারত আটকায় যে তুলবে তা না, কারণ এটা পাহাড়ি প্রকৃতি এরকম। তো ফলে বাংলাদেশ এটা এক পা এগিয়ে ফেনী চুক্তিটা করেছিল তখন, যে তারা এটা 1.8 কিউসেক পানি তারা করে নেবে, তুলে নেবে। তো তার পরপরই তো ভারতের উচিত ছিল যে তিস্তা চুক্তিটা করে ফেলা, কিন্তু আমরা ফেনী করেছি, তারা তিস্তা চুক্তি করে নাই, যে কারণে বাংলাদেশ আবার এটা রেটিফাই করে নাই। স্বাক্ষর করেছে, প্রত্যেকটা চুক্তি সংসদে অনুস্বাক্ষর করতে হয়, রেটিফাই করতে হয়, সেইটা কিন্তু করেনি। তো বাংলাদেশের এই সদিচ্ছাটা ভারতের উচিত ছিল নিয়ে সঙ্গে সঙ্গে তিস্তা চুক্তিটা করে ফেলা, যে কারণে এখন তিস্তাও ঝুলে আছে, ফেনীও ঝুলে আছে। কিন্তু ফেনী থেকে তারা পানি নিতে সুপেয় পানি নিতে পারছে কি এখন? এখানে একটা মজার ব্যাপার হলো যে ফেনী থেকে ইতিমধ্যেই তারা পানি তোলে পাইপ দিয়ে, যেহেতু খুব দুর্গম এলাকা, সেখানে নানা পাইপ বসায় তারা শহরে পানিটা তোলে। কিন্তু এইটাকে একটা তো বেআইনি ভাবে এটাকে আইনি রূপ দেওয়ার জন্য এটা দরকার ছিল, আরো প্রকাশ্য আরো বড় পাইপ বসিয়ে। তো সেইটা তারা নিচ্ছে, কিন্তু যে পরিমাণ নেয়ার কথা, যে পরিমাণ নিতে গেলে আপনার একটা আনুষ্ঠানিক কাঠামো লাগবে, সেটা তো নাই। কিন্তু এটা তুলতেছে, সেটা ঠিক। মানে 1.8 কিউসেকের জায়গায় তারা কোনো না কোনো ভাবে অপরিকল্পিত ভাবে হলো তুলছে, প্রকাশ্যে হয়তো বা সেটা কিছু বিচ্ছিন্ন ভাবে ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র প্রকল্প পাইপ বসিয়ে তারা নিচ্ছে। এটা আমাদের অভিন্ন নদীগুলো নিয়ে কিন্তু একটা টানাপোড়েন আছে, শুধুমাত্র যে আমাদের এই ফেনী, তিস্তা বা গঙ্গা না, সেই জায়গাটাকে কিভাবে দেখি যে ভারতের সাথে বা ঢাকা দিল্লির সম্পর্কটাকে আমরা কিভাবে দেখতে চাই? দেখুন, একটা জিনিস হওয়া উচিত, আপনি বুঝবেন যে আমাদের দিক থেকে প্রস্তুতির ঘাটতিটা আগে বলি আপনাকে। ধরেন আমাদের তালিকাভুক্ত নদীর সংখ্যা হচ্ছে 54টা বাংলাদেশ এবং ভারতের মধ্যে। এর মধ্যে আরো 16টা নদীর তালিকা বাংলাদেশ দিয়েছিল যে এগুলো অন্তর্ভুক্ত করা দরকার, সেটা দিল্লি থেকে কোনো জবাব আসেনি। কিন্তু রিভারাইন পিপল থেকে আমরা গবেষণা করে দেখেছি যে 126টা আন্তঃসীমান্ত নদী আছে ভারত বাংলাদেশের মধ্যে। তো সেগুলো তালিকা আমাদের কাছে নাই। যদি আমরা এটা তালিকাভুক্ত না করি, তাহলে তো এটার অধিকার আমরা কিভাবে করব, সেটা বাংলাদেশের দিক থেকে ছিল। ভারতের দিক থেকে আমরা দেখছি, আপনি যদি কুশিয়ারা চুক্তির কথা মনে থাকে আপনার, যে কুশিয়ারায় নদীটার চুক্তির দরকার ছিল না, এটা একটা সীমান্ত নদী, সুরমা কুশিয়ারা ভাগ হয়ে আসছে। সেখান থেকে জকিগঞ্জে রহিমপুর খাল বলে একটা খাল আছে, যেখান থেকে কুশিয়ারা থেকে পানি এসে সেচ দিত সিলেট অঞ্চলের লোকজন, জকিগঞ্জ অঞ্চলের লোকজন। বাংলাদেশ কি করেছে, পানি উন্নয়ন বোর্ড, যে তারা ওখানে একটা পাম্প হাউস প্রতিষ্ঠা করতে চাইছে। তো পাম্প হাউস নির্মাণ করার জন্য কি করে, প্রথম মুখটা বন্ধ করে দিছে, দিয়ে শুকনা করে তারপর করছে। স্থাপনের পরে পাম্প হাউস বসানোর পরে যখন এটা খুলতে গেছে, তখন বিএসএফ বাধা দিছে যে এটা খুলতে পারবে না, এটা নোম্যান্স ল্যান্ডে পড়ছে। কিন্তু যখন বাদটা দিছে তখন তো বাধা দেয়নি। তো ফলে এটা বাংলাদেশের দিক থেকে বোকামি হয়েছে যে তারা নিজেরা বন্ধ করে পরে এর জন্য একটা চুক্তি করতে হয়েছে যে তারাও পানি তুলে নেবে, আমরাও তুলে নেব। তো এরকম বেশিরভাগ আন্তঃসীমান্ত নদীর ক্ষেত্রে দেখবেন যে একটা হলো বাংলাদেশের পূর্ণাঙ্গ তালিকাটা আমরা করতে পারিনি, আমরা এটা স্বীকৃত তালিকা করতে পারিনি। দ্বিতীয় হচ্ছে যে এই নদীগুলোর যে ব্যবস্থাপনার ক্ষেত্রে যে একটা কূটনৈতিক দক্ষতা প্রয়োজন, ইঞ্জিনিয়ারিং এর সঙ্গে যে কূটনীতি মিশাতে হবে আন্তঃসীমান্ত নদী যদি হয়, সেটা আমরা করতে পারিনি। ভারতের দিক থেকে হলো যে ভারত সবসময় সমস্যাগুলো কোনো না কোনোভাবে একটু জিয়ে রাখতে চাইছে। আপনি দেখেন যে স্থল সীমান্ত চুক্তিটা হয়েছিল 1974 সালে, মুজিবুর ইন্দিরা চুক্তি। তো সেটা এসে আপনার 15 সালে এসে রেটিফাই করছে তারা। তা একই সঙ্গে আপনার আন্তঃসীমান্ত নদীর ইস্যুগুলো তো ফয়সলা করে ফেলা দরকার। এবং পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক যদি আপনি দেখেন, তারা সিন্ধু নদীর জন্য একটা চুক্তি করেছে। তো একা সিন্ধু নদী না, 6টা নদী আছে ওখানে, মানে গোটা সিন্ধু অববাহিকা তারা এক চুক্তি দিয়ে ভাগাভাগি করেছিল। তো সেদিক থেকে এখানে হওয়া উচিত ছিল 3টা চুক্তি হবে, গঙ্গা চুক্তি এবং তার নদীগুলো নিয়ে ব্রহ্মপুত্র চুক্তি, মেঘনা বা বরাক চুক্তি। 3টা চুক্তি হয়ে গেলে তো হয়ে যেত। কিন্তু আমরা যেভাবে একটা একটা করে চুক্তি করতে চাই, বিশেষ করে ভারতের দিক থেকে, তাহলে আমি একবার হিসাব করে দেখেছিলাম যে গড়ে যদি আপনার 25 বছর করে লাগে,
25 বছরের বেশি লাগে, হুম হুম। তাহলে আপনার 1375 বছর লাগবে আমাদের 126টা চুক্তি করতে গিয়ে। তো সেদিক থেকে যাওয়া যাবে না, আমাদের করতে হবে এটা অববাহিকা ভিত্তিক। সেটাই করে আপনি মেকং রিভারের কথা যদি দেখেন, যে সেখানে ভিয়েতনাম, লাওস, থাইল্যান্ড, কম্বোডিয়া এরা হলো একটা চুক্তি করেছে। দানিউব যদি দেখেন যে ইউরোপের 17টা দেশ একটা চুক্তি করেছে, রাইন নদীর ক্ষেত্রে একটা চুক্তি করেছে। আমরা হচ্ছে এই একটা একটা করে নদী ধরে চুক্তি করতে গিয়ে এটা দীর্ঘায়িত করছি, জটিল করে ফেলছি। যত দিন যাচ্ছে তত জটিল হচ্ছে, পানি সংকট বেশি দেখা দিচ্ছে। তো সেদিক থেকে এইটা ভারতের দিক থেকে উচিত হবে, আগেও আপনাকে যেটা আমি বললাম, যে বাংলাদেশের সঙ্গে অমীমাংসিত সমস্যাগুলো দ্রুত সলভ করা, তাহলে না ভারত হচ্ছে বাকি দিকে মনোযোগ দিতে পারবে এশিয়া এবং বিশ্বে। নিশ্চয়ই বিশ্ব নেতা যদি তারা হতে চায়, তার নেতৃত্বে জায়গা যেতে চায়। একদম শেষ গঙ্গা পানি চুক্তিতে আসছে, যেটা ডিসেম্বরেই শেষ হয়ে যাচ্ছে, এর ভবিষ্যৎ কি? গঙ্গা চুক্তির ভবিষ্যৎটা আপনি যদি গত 3-4টা বৈঠক খেয়াল করেন, যে সব জায়গায় বলে হয়েছে একটা কারিগরি কমিটি করে দেওয়া হবে, তারা অ্যাসেস করবে। কিন্তু গঙ্গা চুক্তির অন্তর্গত 3টা সংকট ছিল। একটা হচ্ছে যে এইটা শুধু ফারাক্কা পয়েন্টে পানিটা মাপা হয়, কিন্তু আসলে এটা গোটা নদীর পানি মাপা দরকার। ফারাক্কায় আমরা তো 80,000, 70,000, 80,000 কিছু পানি ভাগাভাগি করি, কিন্তু তার উজানে যে রাজ্যগুলো আছে, পশ্চিমবঙ্গের উজানে বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, সেখানে আমাদের গবেষণা আছে যে 29টা স্থাপনা আছে যেখান থেকে 2,92,000 কিউসেক পানি প্রত্যাহার করা হয়। তার মানে ফারাক্কায় আমরা যেটা মাপি তার প্রায় 4 গুণ হচ্ছে উজানে হয়। ফলে পুরোটা যদি আমরা মাপি তাহলে এটা ভাগাভাগিটা সহজ হতো এবং ন্যায্য হতো। দ্বিতীয় পয়েন্টটা হলো যে কোনো চুক্তি মেয়াদি হয় না। সিন্ধু চুক্তির কোনো মেয়াদ নাই, মেকং চুক্তির কোনো মেয়াদ নাই, দানিউব চুক্তির কোনো মেয়াদ নাই, কিন্তু দুর্ভাগ্যবশত গঙ্গা চুক্তিটা আমরা মেয়াদি করেছিলাম, 30 বছর মেয়াদি, সেটা করা নেই। তৃতীয় হচ্ছে গঙ্গা চুক্তির 9 নম্বর ধারা আছে, সেখানে বলছে যে এই চুক্তি করার পরে দুই দেশ এই চুক্তির আলোকে বাকি নদীগুলোর সমস্যা সমাধান করবে, চুক্তি করে ফেলবে। কিন্তু 30 বছরে আমরা এটা করতে পারিনি। তো ফলে গঙ্গা চুক্তির এই অন্তর্গত 3টা সীমাবদ্ধতা তো আছে, তারপরেও এটা দ্রুত রিনিউয়াল দরকার, দ্রুত নবায়ন করে ফেলা দরকার। কারণ চুক্তিহীনতার চেয়ে যে কোনো ধরনের চুক্তি ভালো। একবারে চুক্তি না থাকলে কি হয় সেটা আমরা 96 সালের আগে দেখেছি, 80-র দশক থেকে 96 পর্যন্ত। সেই অবস্থায় যাওয়া যাবে না, এটা যে কোনো মূল্যে রিনিউয়াল করতে হবে। সেই ক্ষেত্রে বাংলাদেশকে ভারতের সঙ্গে তার যে ট্রেড অফের যে স্কোপগুলো আছে সেগুলো করতে হবে, সেটা করে তারপর করতে হবে। কিছু কিছু লোক আমি দেখতেছি বাংলাদেশে লিখছেন, তারা যে বাংলাদেশি লোকই, তারা বলছেন যে জলবায়ু পরিবর্তনের সঙ্গে যুক্ত করতে হবে, এই চুক্তিটা নাল অ্যান্ড ভয়েড করে দিতে হবে। সেটা খুব আত্মঘাতী হবে, এটা করা যাবে না। এটা রিনিউ করতে হবে, তারপর আমরা কোনো ধারায় যদি সীমাবদ্ধতা থাকে, আমাদের আপত্তি থাকে, দ্বিমত থাকে, সেগুলো আমরা পর্যালোচনা করতে পারি, সেগুলো ধারা ধরে 1-2টা অনুচ্ছেদ চেঞ্জ করতে পারি, কিন্তু পুরো চুক্তিটা কন্টিনিউ করতে হবে। তার মানে আসলে ভারতের সাথে আমাদের শুধু নদী না, আমাদের অমীমাংসিত যত কিছু আছেই সব কিছুকে যদি আমরা ঠিক করে ফেলতে পারি, আমাদের পানি চুক্তি বলি, সীমান্ত হত্যা বলি, আমাদের যে বাণিজ্যিক ঘাটতি রয়েছে সেই ঘাটতি কীভাবে দূর করা যেতে পারে। একই সাথে যে আমরা প্রতিবেশী দেশ হিসেবে তো ভারতের সাথে সুসম্পর্ক রেখেই আমাদেরকে চলতে হবে। যারা আপনি বললেন যে যারা এটা বাতিল করে দাও, ওইটা অমুক করে দাও, একেবারে নানা রকম স্লোগান দিবার চেষ্টা করে, সেটি আসলে আত্মঘাতী হবে। কারণ হচ্ছে কি যে আমাদের নির্ভরশীলতা কিন্তু অনেক ক্ষেত্রে তাদের প্রতি রয়েছে, তারাও নিশ্চয়ই পারস্পরিক একটা সুসম্পর্ক। বাংলাদেশকে ভারতের দরকার হচ্ছে তার উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোর সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে। এটা অধ্যাপক আইনুন নিশাত খুব বহু বছর ধরে বলতেন যে আমরা ট্রানজিটটা নদী পথে দিতে পারি, তাহলে নদীর ট্রানজিটের সাথে নদীতে পানি তারা দিতে বাধ্য থাকবে। এইসব নানা ইনোভেটিভ ইস্যু হতে পারে, কিন্তু সবার আগে গঙ্গা চুক্তিটা রিনিউ করতে হবে, কারণ সময় খুব বেশি নাই। নিশ্চয়ই আমি ধন্যবাদ জানাতে চাই লেখক ও নদী গবেষক বিশিষ্ট সাংবাদিক শেখ রোকন আপনাকে। রিভারাইন সাথে কাজ করে আপনি অনেক গবেষণা, অনেক তথ্য পত্রপত্রিকা এবং আর্টিকেলের মধ্যে আমরা দেখতে পাই। আজকে আমরা আরও বেশি বুঝতে পারলাম এবং দর্শকরা বুঝতে পারলো এখানে বিপ্লব বিদ্রোহ নয়, এখানে একটা সমঝোতার ব্যাপার, এবং ভারত বাংলাদেশ ঢাকা দিল্লির সম্পর্কটাই কিন্তু আমাদের বজায় রাখা দরকার। অমীমাংসিত বিষয়গুলোকে আমাদের নিষ্পত্তি করা দরকার। বিশেষ করে আমাদের সামনে গঙ্গা এবং তিস্তার যে ইস্যুটি, সেই ইস্যুটিকে আমাদেরকে খুব দ্রুত সমাধান করবার পথে এগিয়ে যেতে হবে। আমরা আশা করতে চাই প্রিয় দর্শক, আজকে যে আলোচনা, সে আলোচনার মধ্যে দিয়ে আমরা বুঝলাম যে আমাদের যে বর্তমান যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে সবচেয়ে গুরুত্বপূর্ণ তিস্তা চুক্তি এবং গঙ্গার চুক্তির নবায়ন করা,
এবং একই সাথে আমাদের অভিন্ন যে অমীমাংসিত বিষয়গুলো রয়েছে ভারতের সাথে সেগুলি কিন্তু আমাদের নিষ্পত্তি করবে। আমরা আশা করি যে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিএনপি সরকার গঠন করেছে এবং আমরা ভারতের পক্ষ থেকে দেখেছি তারা এই সরকারের সাথে কাজ করবার জন্য তাদের যে নানা রকম কর্মপরিকল্পনার কথা তারা বারবার বলছেন। এই দুই দেশের একটা সুসম্পর্কের মধ্যে দিয়ে বাংলাদেশ ভারত সম্পর্কে এগিয়ে যাবে। আমাদের অমীমাংসিত সমস্যাগুলোর সমাধান হবে, আমাদের পানির সমস্যার সমাধান হবে, বাণিজ্য সমস্যার সমাধান হবে, আমাদের সীমান্ত হত্যার সমাধান হবে। সব কিছু মিলিয়ে আমরা এক প্যাকেজের মধ্যে দিয়ে ঢাকা দিল্লির সম্পর্কে এগিয়ে নিতে চাই। আমি দারুণভাবে ধন্যবাদ জানাই শেখ রোকন আপনাকে এবং প্রিয় দর্শক আপনারা যারা এতক্ষণ ছিলেন আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের যে আয়োজন যে কথা কেউ বলুন এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সবাই মিলে ভীষণ ভালো থাকবেন।